নমস্কার। আজ থ্রি মাস্কেটিয়ার্স গল্পের শেষ পর্ব নিয়ে আমি এসেছি আপনাদের কাছে। বেশ কিছুদিন থেকেই আমি পড়ছি এই গল্পটি। নেটফলিং প্রকাশিত অনামিকা এবং বইয়ের থেকে নেওয়া থ্রি মাস্কেটিয়ার্স গল্প। থ্রি মাস্কেটিয়ার্স আসলে প্রথমে আমরা বুঝেছিলাম যে পাঞ্জা, তপা এবং স্যাটা এই তিন বন্ধুই হচ্ছে থ্রি মাস্কেটিয়ার্স। গল্প যত এগিয়েছে আমরা তত জানতে পেরেছি যে পাঞ্জার বাবা হীরক মৈত্র, তার দুই বন্ধু বারিক এবং শ্যামল, এরা তিনজনও ছিল থ্রি মাস্কেটিয়ার্স। আজকের পর্বে, শেষ পর্বে আমরা জানতে পারবো আসল থ্রি মাস্কেটিয়ার্স কারা। গল্প যত এগোবে তত আপনারা জানতে পারবেন। এক আধ্যাত্মিক চেতনা সমৃদ্ধ এই গল্প, কিছুটা কঠিন রূঢ় বাস্তবকে তুলে ধরা, আজকের যুগের তিন ছেলের জীবনে কি ঘটছে, সেই সাথে বারিক চক্রবর্তীর জীবনে আধ্যাত্মিক ধ্যান ধারণা এবং চেতনা নিয়ে সমৃদ্ধ এই গল্প। আজকে পাঞ্জা তার দুই বন্ধুর কাছে তার নিজের জীবনের কিছু অজানা তথ্য তুলে ধরবে। শুরু করছি। মনে হচ্ছে কোনো ধম্মকম্বের গপ্প শোনাবি, কোনো সাধু সন্ন্যাসীর পাল্লায় পড়লি নাকি তান্ত্রিক কেউ? স্যাটা চোখ ছোট করে দেখে বলল। পাঞ্জা কিছুক্ষণ স্যাটার দিকে তাকিয়ে গ্লাসে আরও কিছুটা তরল পানীয় ঢালল। গ্লাসে একটা লম্বা চুমুক দিয়ে শুরু করলো। বাবারা তিন বন্ধু ছিল, তিনজনই ট্যালেন্টেড। একজন গীতিকার, একজন সুরকার, আরেকজন গায়ক। বাবা, বারিক কাকু আর শ্যামল কাকু, তিন হরিহর আত্মা, থ্রি মাস্কেটিয়ার্স। বাবা অনেকদিন আগেই মারা গেছেন। বারিক কাকুর সাথে ইদানিং আমার যোগাযোগ হয়েছে। আর তোর কথা যদি সত্যি হয় স্যাটা, তাহলে এই ভবগুরেশ হলো শ্যামল কাকু। আমি কিছুদিন আগে বাবার একটা গানের ডায়েরি হাতে পাই। তাতে দেখি বেশ কয়েকটি পৃষ্ঠা ছেঁড়া। মনে কৌতূহল হলো। বাবার পুরনো ডায়েরিতে বারিক কাকুর বাড়ির একটা ঠিকানা পেলাম। একদিন কলেজ কেটে সেখানে গিয়ে মুখোমুখি হই এক সৌম্যকান্তি পুরুষের, যিনি নিজেকে পুরোপুরিভাবে সঁপে দিয়েছেন মায়ের আরাধনায়। এই পর্যন্ত তো সবই ঠিকঠাক চলছে। তপা অধৈর্য হয়ে ওঠে। ওখানে আমার তিতির নামের একটি মেয়ের সাথে দেখা হয়। এতক্ষণে মালটা ঠিক ট্র্যাকে ঢুকলো। সেটা একটা পাশ বালিশে হেলান দিয়ে বলল, কোন মালটা? আরে মাল গাড়িটা এতক্ষণে ঠিক লাইনে ঢুকলো। জানতাম তোদের বলা বৃথা, তোরা কিছুই সিরিয়াসলি নিস না। না বস, আমরা সিরিয়াস, তুমি শোনাও। ঠিক দেখা হলো বলা যাবে না। আমি তিতিরকে দেখলাম, আর ও আমার কথা শুনলো, উত্তর দিল, কিন্তু আমায় দেখল না। মালটা অন্ধ নাকি? সেটা প্রায় হুমড়ি খেয়ে পড়ল। সব মেয়েদেরকেই মাল বলিস কেন রে? ওদের রেসপেক্ট করতে না পারিস, অ্যাটলিস্ট ডিসরেসপেক্ট করিস না। লে হালুয়া, এত রাতে ঘুমটুম বাদ দিয়ে নিজের বাড়ি ঘর, নিজের বিছানা, পাশবালিশ সব ফেলে এসে এখন নীতি কথা শুনতে হবে? নে বল, কি বলবি? তবে শর্টে বল, ঘুম পাচ্ছে। আমার মাথায় একটা আইডিয়া এসছে। তপা প্রায় ঢুলছিল। পাঞ্জার প্রস্তাব শুনে তারাক করে লাফিয়ে উঠল। কি আইডিয়া? একবার শ্যামল কাকুকে বারিক কাকুর কাছে নিয়ে যাই, দেখি ইনি সত্যিকারের শ্যামল কাকু কিনা। তাতে কার কি এলো গেল। বাবার খুনিকে তো আইডেন্টিফাই করা যাবে। তুই শিওর তোর বাবা খুন হয়েছিলেন? কি জানি, ওসব ফালতুকা ভাবনা সব ছাড়। যা করছিস, যেমন আছিস ভালোই আছিস। তিতিরের কথা বললি না তো? তপা বালিশটা বুকের তলায় ঢুকিয়ে লম্বা হলো। তিতির বারিক কাকুর প্রতিবেশী, চোখে দেখতে পায় না, তবে প্রখর বুদ্ধিমতী মেয়ে, মিষ্টি স্বভাব, কিন্তু লাজুক নয়। সবচেয়ে যেটা আমায় আকৃষ্ট করেছে যে পুজোর সময় ওর মধ্যে। পাঞ্জা চুপ করে স্যাটা আর তপার দিকে তাকালো। তপা বালিশে মাথা দিয়ে চুপ করে শুনছিল। শুয়ে শুয়ে বলল, কি ওর মধ্যে? মায়ের ভর হয়। ভর হয় মানে মা কালী নাকি ওর মধ্যে অবতীর্ণ হন। কি? তুই আজ আবার গাজায় দম দিয়েছিস না? তপা এক লাফে তরাক করে উঠেছে। আমি নিজের চোখে দেখেছি। সালাম মারবো এক লাথি, ঢপ দেওয়ার আর জায়গা পাসটা। প্রেম করবি তো কর না গিয়ে, একেবারে মা কালীর অবতার। এই তপা, মাল শেষ, আরও মাল লাগবে। নিয়ে এসে সব চটকে দিল।
বিশ্বাস না হয় তো কাল চল আমার সাথে, নিজেরাই দেখ, তারপর যা বলার বলবি। পাঞ্জার গলার স্বরে এমন কিছু ছিল যে বাকি দুজনও চুপ করে যায়। পরদিন ফার্স্ট বাস ধরে 3 বন্ধু মিলে পা রাখলো বারিক কাকুর সোঁদা উঠোনে। চারিদিকে মানুষের কৌতূহলী চোখ। আজ কি হয় কি হয়, চারিদিকে গুনগুন শব্দ। বারিক কাকু মন্দির থেকে বেরিয়ে চারদিক ভালো করে দেখছেন সব ব্যবস্থা ঠিক আছে কিনা। হঠাৎই পাঞ্জাকে গেটের কাছে দেখে হাতের ইশারায় ডাকলেন। পাঞ্জা এসে প্রণাম করলো। কি, বন্ধুদের নিয়ে এসছো যাচাই করতে তিতির মাকে? 3জনই প্রচণ্ড জোরে নাড়া খেলো যেন, একে অন্যের দিকে মুখ চাওয়াচাওয়ি করল। আমি কিন্তু কোনো সার্কাসের জোকার নই। মনে ভক্তি শ্রদ্ধা আকুলতা না থাকলে মায়ের দর্শন পাওয়া যায় না। না, ওরা আমার মুখে সব শুনে খুবই আগ্রহী হয়ে পড়ে এখানে এসছে। তা আপনাদের আপত্তি থাকলে না হয় আমরা ফিরে যাই। না, ফিরবো কেন? এসছি এত দূরে আপনার কথা শুনে পাঞ্জার মুখে। তপা দৃঢ়তার সাথে বলল। পাঞ্জা? আমাকে ওরা ছোট্ট করে পাঞ্জা বলে ডাকে। ওই ভালোবেসে আর কি, সেটা ম্যানেজ দেবার চেষ্টা করে। ভালোবাসলে প্রাঞ্জল বলেই ডেকো। ওই নামটায় একটা স্বচ্ছতা আছে যেটা অনেক মানুষের মধ্যেই দেখা যায় না। এমনকি ওর থেমে গেল বারিক কাকু। জেঠু, পুজোর সময় পেরিয়ে যাচ্ছে, তুমি বসবে কখন? তিতির মন্দিরের চাতাল থেকে একটু চেঁচিয়ে বলে। ওর বলার মধ্যে এমন শাসনের সুর ছিল যে সেটা সেখানে উপস্থিত সমস্ত মফস্বলী ও শহুরে মানুষদের দৃষ্টি আকর্ষণ করে। তোমরা হাত পা ধুয়ে মন্দির চাতালে এসে বসতে পারো, তবে বিশেষ এক মুহূর্ত আসবে, তখন কাউকে কৌতূহলী হয়ে স্পর্শ করা যাবে না, এটা মাথায় রেখো। আপনি এসবে বিশ্বাস করেন? কোন সব? স্যাটা আরও কিছু বলার আগেই প্রাঞ্জল হাতে চাপ দিয়ে ওকে থামিয়ে দেয়। তোর যদি কোনো প্রশ্ন থাকে তুই পুজোর পর বারিক কাকুকে জিজ্ঞেস করিস। এখন পুজোর সময় পেরিয়ে যাচ্ছে। জেঠু, তুমি পুজোতে বসো। চেঁচিয়ে বলল তিতির। পুজো শুরু হলো। শুদ্ধ সংস্কৃত ভাষায় মন্ত্রোচ্চারণে মুখরিত হয়ে উঠেছে মন্দির প্রাঙ্গণ। তপার স্যাটা ফ্যালফ্যাল করে তাকাতে থাকে আশেপাশের লোকজনদের দিকে। সবার চোখে মুখে অগাধ বিশ্বাস। বারিক কাকুর চেহারাটা ভারী সুন্দর, শান্ত, ধীর, স্থির, সৌম্যকান্ত চেহারা, যাকে পুজোর আসনে দেখে মনটা আর যাই হোক খিচিয়ে উঠছে না। মায়ের পুজোয় মগ্ন একেবারে মানুষটা। চোখ খোলা, অথচ মনে হচ্ছে যেমন কেমন আধ বোঝা, স্থির। শরীর নিস্পন্দ হয়ে গেল এক সময়। হাতের ঘণ্টা থেমে গেল। বারান্দার কোনায় হঠাৎ ঢাক বেজে উঠল গমগমিয়ে। একজন কাঁসর ঘণ্টা বাজাতে লাগলো। শঙ্খধ্বনি আর হুলুধ্বনিতে পুরো জমজমাট হয়ে উঠল পরিবেশ। কে যেন ধোঁয়া জ্বালালো ধনুচিতে করে, সাথে ধূপের গন্ধে ভরে উঠল আশপাশ। কিছুক্ষণের মধ্যেই মানুষগুলোর মধ্যে একটা চঞ্চলতা শুরু হলো, একটা গুঞ্জন। সবাই বারান্দার চাতালে বসা তিতিরের দিকে তাকাতে লাগলো। তিতির একটু একটু করে যেন দুলছে। দুলুনিটা আস্তে আস্তে বাড়তে শুরু করলো। সবাই উলুধ্বনি দিতে শুরু করলো। কাঁসর বাজছে জোরে জোরে। ওদিকে মন্দিরের ভেতরে তখনও ধ্যানস্থ পুরোহিত বারিক চক্রবর্তী। ধ্যানস্থ নাকি সমাধিস্থ, এমন কি হওয়া সম্ভব এত লোকের মাঝে? এ তো শুনেছি বদ্ধ ঘরে ঘণ্টার পর ঘণ্টা ধ্যানে বসে সাধনা করতে হয়। ঠাকুর শ্রী রামকৃষ্ণ নাকি এমন আত্মমগ্ন হয়ে যেতেন মায়ের আরাধনা করার সময়। তাহলে কি বারিক কাকুও সাধনায় অনেকটা উচ্চস্তরে পৌঁছে গেছেন? কি করে সেখানে পৌঁছতে হয়? অদ্ভুত একটা ভালো অনুভূতি যেন বুদবুদের মতন জন্ম নিচ্ছে স্যাটার বুকের ভেতর। কেমন একটা শিহরণ জাগছে, একটা কৌতূহল, একটা আবেশ, যা মনের ভেতর ধরে রাখতে বেশ ভালোই লাগছে। এতদিনের এক অব্যক্ত যন্ত্রণা যেন একটু একটু করে কমছে। প্রাণে একটা আরামের প্রলেপ পড়ছে। আচ্ছা, বারিক কাকুকে জিজ্ঞেস করবো কিছু প্রশ্ন। কিভাবে করবো এত লোকের সামনে? কি এত আকাশ পাতাল ভাবছিস বলতো? তপা ঝুঁকে স্যাটাকে জিজ্ঞেস করলো। ভাবছে বারিক কাকুকেও মনের কথা বলবে কিনা, বললেও সদুত্তর পাবে কিনা। কিরে, ঠিক বললাম তো? পাঞ্জা ফিসফিস করে দুজনকে বলল। তুইও কি শালা আজকাল মানুষের মুখ দেখে সব বলে দিতে পারিস? স্যাটার পাশে বসা মহিলা কটমট করে তাকালো গালাগাল শুনে। পাঞ্জা তাড়াতাড়ি করে জোরে জোরে ধ্বনি দিতে লাগলো বাকিদের সাথে।
তিতির বিরাট শব্দ করে মাটিতে পড়ে গেল। সবাই জয় মা করে উচ্চস্বরে ডাকতে শুরু করলো। তপা মারাত্মক ভয় পেয়ে লাফিয়ে উঠল। স্যাটা আশেপাশে লোকজনদের সরিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেই সামনের লোক ওকে গুতিয়ে থামিয়ে দিল। তিতিরের চারপাশের লোকজন গোল করে সরে গেল। স্যাটার কপালে ভাঁজ। মেয়েটা এভাবে নিথর হয়ে শুয়ে আছে, হাতে আশীর্বাদের মুদ্রা, দু ঠোঁটের মাঝখান দিয়ে অল্প জিভ বেরিয়ে এসছে। হঠাৎ স্যাটা দেখল বাড়ির কাকু টলতে টলতে মন্দির থেকে বের হয়ে এলেন কেমন নেশাগ্রস্তর মতন। এ কিসের নেশা? ভক্তির, না সাধনার, নাকি পরম প্রাপ্তির? মায়ের মূর্তির দিকে তাকায় স্যাটা। এমন অদ্ভুত কেন মায়ের রূপ? এমন রূপ তো কোথাও আগে দেখিনি। বাড়ির কাকু কী করে মায়ের মূর্তির কথা ভাবলেন? কোথায় দেখলেন এই মাকে? চিন্ময়ী রূপে ভেবে তবে নির্ময়ী মূর্তির আরাধনা? সব কেমন যেন তালগোল পাকিয়ে যাচ্ছে। তপা গোল গোল চোখ করে আশেপাশের মানুষদের প্রশ্নগুলো শুনছে। কত মহিলা তাদের সাংসারিক অশান্তির কথা, মেয়ের বিয়ের কথা, বৈষয়িক মামলা মোকদ্দমার কথা প্রথমে তিতিরকে জিজ্ঞেস করছে। তিতির কোনোটাতে মাথা নাড়ছে, কোনোটাতে চুপ করে আছে। বাড়ির কাকুর হাতে ছোট্ট একটা সাদা শঙ্খ। চারিদিকে একবার চোখ বোলালেন। তপার যেন মনে হলো ওদের তিনজনকে বিশেষ করে খুঁজছিলেন। একবার চোখে চোখ পড়ল তপার। কিসের যেন এক ইঙ্গিত সেই চোখে। অদ্ভুত এক অভিজ্ঞতা হচ্ছে আজ, মনে মনে ভাবল তপা। একবার কি আদুরির কথা জিজ্ঞেস করব? আদুরি আমার হবে কি না? এত লোকের সামনে কি করে করি? হঠাৎ শোনে, কিছু জানতে চাস? সর্বনাশ! বাড়ির কাকু তাকিয়ে আছে তপার দিকে। তপা দ্বিধাগ্রস্ত। ভালোবাসিস যখন, তখন এত দ্বিধা কিসের? নিজেকে প্রস্তুত কর, সময়ের পথ ধরে এগো। সবার ভালো চাইলে তোরও ভালো হবে। যা, বাড়ি যা, মনের কথা বল, ভয় নেই রে। স্যাটা কেমন যেন চুপ হয়ে আছে। পাঞ্জাকে খোঁচালো। কিরে, কিছু জানতে চাস না? মুক্তি পেতে চাস? সব পাওয়া হয়ে গেছে বুঝি? সংসারে থেকেও মোক্ষ লাভ করা যায়, তবে তা একটু কঠিন। সাধনার প্রয়োজন, নিরন্তর সাধনা। সব কাজের মধ্যে থেকেও বুকের মধ্যে আউড়ে যেতে হবে শক্তি মন্ত্র। আশেপাশের সব চলায়মান লোকজন, তাদের আচার আচরণ, কথাবার্তা সব শুনেও তাকে সরিয়ে সরিয়ে নিজেকে এগিয়ে নিয়ে যেতে হবে মোক্ষ লাভের দিকে। নিরালায় বসে থেকে মাকে ডাকলেই যে তার প্রতি মন আকৃষ্ট হবে তা নাও হতে পারে। সেই সময়েও নানান ভাবনা মনের মধ্যে ভিড় করে আসে। মায়ের ভাবনা কখন যেন হারিয়ে যায়। তাহলে উপায়? এক মহিলা প্রশ্ন করল। যে কাজের জন্য পৃথিবীতে এসছো সেটা তো করতেই হবে। তার সাথে কিছুটা মুক্ত ভাবনা করো, মনকে প্রশস্ত করো, ধর্মের পথে চলো, সে যে ধর্মই হোক না কেন। মুক্ত ভাবনা কি বাবা ঠাকুর? একজন মাঝবয়সী পুরুষ প্রশ্ন করল। সৎ ভাবনা, যা ভাবলে দশের ভালো আর তার সাথে তোমার আত্মশুদ্ধি হয়। আর ধর্ম বলতে আপনি কি বোঝেন? এই প্রথম মুখ খুলল স্যাটা। বাড়ির কাকু মুচকি হাসলেন, বললেন, ধর্ম মানে আমি হিন্দু, মুসলমান, খ্রিস্ট, বৌদ্ধ এসব ধর্মের কথা বলিনি। ধর্ম মানে এমন কোনো কাজ করা বা করার কথা ভাবা যাতে তুমি যে ধর্মেরই হও না কেন তাতে যেন তোমার ধর্মের কোনো অপপ্রচার না হয় এবং অন্য ধর্মকেও অবহেলিত করা না হয়। তোমার কর্মচিন্তাই হবে তোমার ধর্মের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করা। একটা কথা মনে রাখবে, সঠিক কর্মই হলো সঠিক ধর্ম। আর যদি এমন কর্ম করি যেটা করতে আমি কখনোই চাইনি বা চাই না, আমাকে দিয়ে জোর করিয়ে করানো হয়, তবে তবে কি তাতে সঠিক ধর্ম পালন করা হয়? তুমি যদি নিজের পরিতৃপ্তির জন্য সেই কর্ম না করে থাকো, তবে জানবে সেও এক ধরনের ধর্ম পালনই। অধর্ম তো করছে তারা তোমার সাথে। কাউকে দিয়ে জোর করিয়ে কিছু আদায় করাই হলো অধার্মিকতা। তুমি তোমার জায়গায় যথার্থ আছো, এ নিয়ে নিজেকে দোষারোপ করো না। মুক্ত করো নিজেকে, তাতেই শান্তি পাবে জীবনে। অনেক বড় এই জীবন, অনেকটা পথ হাঁটতে হবে। এত ছোট্ট বুকে এত কষ্ট জমিয়ে রাখলে ভালো কাজের ভাবনা ভাববে কখন?
তুমি তো তোমার জন্য ভবে আসনি, তুমি এসছো অন্য কারোর জন্য কিছু করতে। সেটা ভেবেছ কখনো? না, একেবারেই না। এভাবে কেউ কখনো ভাবতেই তো শেখায়নি। ভাবতে কি খুব খারাপ লাগছে? না, খারাপ ঠিক নয়, কেমন অন্যরকম একটা ফিলিংস হচ্ছে। হিরো হিরো লাগছে। তপা মুখ টিপে হাসে। জিরো হওয়ার চাইতে তো হিরো হওয়া অনেক বেশি শ্রেয়। স্বামী বিবেকানন্দ কি আমাদের কাছে হিরো নন? অমিতাভ, শাহরুখ যেমন তোমাদের কাছে, কিন্তু যে যার কর্মের জায়গায় হিরো। তোমাদের কাছে সিনেমার হিরো হিরোইনরা সেলিব্রিটি, আমার কাছে একমাত্র সেলিব্রিটি ঠাকুর শ্রীরামকৃষ্ণ। এটা যার যার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। কাজ, অকাজ, পাপ, পুণ্য সব আপেক্ষিক। নিজেকে ভাসিয়ে দাও এই জগৎ সংসারে। ভাসতে ভাসতেই নিজের কর্মের ছাপ রেখে চলতে থাকো। এতেই মুক্তি, এতেই আনন্দ। এক অপার আনন্দ যেন তৈরি হতে লাগলো মনের ভেতর স্যাটার। আস্তে আস্তে লোকজন ফাঁকা হয়ে যাচ্ছে। পাঞ্জা গিয়ে তিতিরের সাথে কথা বলছে নিচু স্বরে। তিতিরকে একটু ক্লান্ত দেখাচ্ছে যেন। এই মেয়েটার মধ্যে কি যেন এক রহস্য আছে। চোখে দেখতে পায় না, অথচ এমনভাবে হাঁটছে, কাজ করছে, যেন কোনো অসুবিধেই ওর শরীরে নেই। পাঞ্জা যে ওকে ভালোবেসে ফেলেছে সেটা ওর বডি ল্যাঙ্গুয়েজে বোঝা যাচ্ছে। কিন্তু তিতির কি সেটা বোঝে? বুঝলেও কি সেটা মেনে নেবে? হঠাৎ মিতুর মুখটা মনে পড়ল। মিতু কি কোনোদিনও ওর কাছে আসবে? ওকে কাছে পাবে? সব জানলে মিতু স্যাটাকে ক্ষমা করবে? অসহ্য লাগছে আমার সব কিছু। অস্থির হয়ে দুলতে থাকে স্যাটা। মায়ের দিকে চোখ পড়ে। মায়ের মুখে যেন রহস্যের হাসি। উঠে পড়ল স্যাটা হঠাৎ। প্রাঞ্জল। পাঞ্জা চমকে উঠে স্যাটার দিকে তাকায়। তপা মুখে লুচি আর পায়েস তুলতে গিয়ে থেমে গেল। হঠাৎ এ নামে ডাকছিস? ইচ্ছে করল। বলছি, তোরা কখন ফিরছিস? এই তো আর আধ ঘন্টা পরে একটা বাস আছে। তোরা যা, আমি একটু থাকবো এখানে কয়েকটা দিন। অবশ্য যদি বাড়ির কাকু থাকতে দেন, আর না হলে বাইরে কোথাও একটা ব্যবস্থা ঠিক করে ফেলবো। মাথা টাথা খারাপ নাকি? পাঞ্জা বিরক্ত হয়ে বলল। ভয় পাস না, আমি তোর জিনিস নিয়ে টানাটানি করবো না। আসলে আমার একটু শহর থেকে দূরে কয়েকটা দিন থাকতে ইচ্ছে করছে। আত্মশুদ্ধির জন্য খানিকটা তাই। তোমাদের সামনে অনন্ত সময়। তোমরা তিনজন চাইলে দুনিয়া কাঁপিয়ে দিতে পারো জানো। যেমন তুমি, বাবা আর শ্যামল কাকু কাঁপাতে। শ্যামল কাকুর কথা বলেছিস ওনাকে? কি কথা? মনে হয় শ্যামল কাকুকে পেয়েছি খুঁজে। কি? কোথায় পেলে? কেমন আছে ও? কোথায় থাকে? রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায় পাগলের মতো। খুব ভালো গান গায়, তাই লোকে গান শুনে টাকা, খাবার এসব দেয়। ভবগুরের মতো এদিক সেদিক ঘোরে আর যেখানে পারে রাত কাটায়। সেদিন আমি ওনার পাশে বসে গল্প শুরু করি, তখনই বুঝলাম যে উনি পাগল নন, তবে নিজেকে এভাবে লুকিয়ে রাখতেই চান। কথা বলে যতটুকু ধরতে পারলাম। ওর কোনো ছবি আছে তোমাদের কারো কাছে? হ্যাঁ, আমি একটা ফটো কায়দা করে তুলেছি, যদি কোনো কাজে আসে। দেখি, দেখাও তো। ফটো দেখে আচমকা চেঁচিয়ে ওঠে বাড়ির চক্রবর্তী। এ তো শ্যামলী! এ তোমার কি খেলা মা! আজ আমি আবার আমার বাকি দুই বন্ধুর যোগসূত্র খুঁজে পেলাম। একদিকে শ্যামল, আরেকদিকে হীরকের ছেলে প্রাঞ্জল। প্রাঞ্জলরাও আমাদের মতো তিন মূর্তি। সবই কি ত্রিমূর্তির খেলা মা? বাড়ির চক্রবর্তী আস্তে আস্তে ঠাকুর ঘরে গিয়ে প্রবেশ করে। দরজা বন্ধ হয় অসময়ে অনেক দিন পর। জেঠি, ঠাকুর ঘরের দরজা এখন বন্ধ হলো কেন? তোর জেঠু এখন কিছুটা সময় ওনাদের সাথে থাকবেন। ওনাদের মানে? স্যাটার কৌতূহল উপচে পড়ে। তিন মা, মা কালী, মা শেতলা আর মা মনসা। এখন হবে গভীর আলোচনা। এখানে আর কেউ থেকো না এখন। উনি আজ রাতে আর বেরোবেন না ঘর থেকে। কিসের আলোচনা? তিন মায়ের সাথে মিটিং? বিষয়বস্তু কি? এই পাঞ্জা, তুই এসব ভুজং বাজং বিশ্বাস করিস বলতো? তুই তো বিজ্ঞানের ছাত্র, তুই বল। তপা যেন ঠিক হজম করতে পারছে না এইসব দৈবিক কাণ্ড কারখানা। তোমার অবিশ্বাস করতে হয়, করো না বাছা। বামুন ঠাকুর তো তোমাদের হাত পা ধরে অনুনয় বিনয় করে বলেনি বিশ্বাস করবার জন্য। উনি তো দৌড়ে খিল দিয়েছেন।
এখন এখানে গোল বাঁধিও না, আমি শেষ দেখতে চাই। চেয়েও না বাছা শেষ দেখতে, বাধা পড়ে যাবে। এমন কত এলো গেল তোমার মতো, আমিও তো। হঠাৎ থেমে গেলেন মহিলা। তুমি বলো না জেঠি ওনাদের, ওনারা না হলে জেঠুকে অবিশ্বাস করবে। এ বড় কঠিন তপস্যার ফল। আমি ওনাকে অনেক অবিশ্বাস করেছি, কিন্তু একটা সময়ে এসে মানতে বাধ্য হয়েছি যে উনি বানিয়ে বলেন না। আমি ওনার সহধর্মিনী, মিথ্যে বলে কি লাভ বলো? কথায় আছে না, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। একটা কথা বলতে চাই কাকিমা। অনেকক্ষণ পর স্যাটা কথা বলল। হ্যাঁ বলো না। আমি যদি কিছুদিন আপনাদের এখানে থাকি, খুব কি অসুবিধে হবে? কোনো অসুবিধে নেই, তোমার হলেও হতে পারে, আমরা কিন্তু নিরামিষাশী। ও আমার কোনো সমস্যা হবে না, তোরা বেরিয়ে পড় এবার। পারলে শ্যামল কাকুকে নিয়ে আয় যত তাড়াতাড়ি সম্ভব। এলিয়ে পড়ে পড়ন্ত রোদ। পশ্চিমের আকাশে বিদায়ী রবির লালাভ আভা। বাসের হর্ন শোনা যায় দূর থেকে। পাঞ্জার তপা আলের পথ দিয়ে দৌড়তে শুরু করে। সেটা ওদের যাওয়ার দিকে অপলক চেয়ে থাকে। জাগতিক কোনো চাওয়া পাওয়া ওর কাছে যেন তুচ্ছ এই মুহূর্তে। জীবনে কখনো এমন দামি মুহূর্ত এর আগে আসেনি স্যাটার জীবনে। একেই কি বলে পরিত্রাণ? চোখ বন্ধ করল স্যাটা। শেষ। বাকিটা পাঠক বন্ধুরা বা শ্রোতা বন্ধুরা নিজেরাই ভেবে নিন। স্যাটা আলটিমেটলি আত্মসমর্পণ করল মায়ের কাছে। বারিক চক্রবর্তী কি স্যাটার জীবনটাকে একটু একটু করে পাল্টাতে সক্ষম হলেন? স্যাটার জীবনে যে নরক যন্ত্রণা এতদিন ও ভোগ করছিল, সেটার থেকে কি একটু একটু করে ওর মুক্তির আস্বাদ পেতে শুরু করবে এখন থেকে? এটা কিন্তু আপনাদেরকেই ভেবে নিতে হবে। তবে একটা কথা আমি বলবো, এই গল্পটি কিছুটা এক্সপিরিয়েন্স করে আমার লেখা। এই রকম একজন বারিক চক্রবর্তীর সান্নিধ্যে আমি এসেছিলাম। এরকম তিতিরকেও আমি দেখেছি। এই দুজনকে কিন্তু আমি কাছ থেকে দেখেছি, তবে চরিত্রটা আমি বদলে দিয়েছি। বাকিটা তো আমার কল্পনা, বাকিটা আত্মোপলব্ধি, আমারও অনুসন্ধিৎসা, যাই বলুন না কেন। এটা আমাকে অনেক ভাবিয়েছিল লেখার সময়। তারপরে ভাবতে ভাবতে আমার হাতে বা কলমে যে ভাবনাগুলো উঠে এসছে, সেটাই আমি এই গল্পের মধ্যে রেখেছি। জানি না এটা কাউকে মানে কোনো নাড়া দিতে পারবে কি না, বা অহেতুক কোনো প্রশ্ন কারোর মনে উদ্রেক হবে কি না। এটা তো ওই যে একই কথা বলবো আবারও আমি, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। শেষ হলো আজকের গল্প। আসবো আবার আগামীতে অন্য কোনো গল্প নিয়ে। আজ এই পর্যন্ত, নমস্কার। আবারও একই কথা বলবো, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।